আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাসে আলোচনা করছি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অভিজ্ঞতা সূর্য ঘড়ি নিয়ে। শিক্ষার্থীরা, মানুষ যখন ঘড়ি আবিষ্কার করেনি তখন সময়ের হিসাব কি করে রাখতো বলতো? সূর্য ও চাঁদের গতিপথ, আকাশের তারা, এই তো ছিল সম্বল। এখন তোমরা জানো পৃথিবী সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, সেজন্য আমরা নিয়মিত সূর্যের উদয় আর অস্ত দেখি। এখন পৃথিবীর এই গতিপথ সারা বছর কি একই রকম? সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে যে আলো ছায়া আমরা দেখি, তা দিয়ে কি সত্যি নির্ভুলভাবে সময় বোঝা সম্ভব? চলো দেখা যাক। তো এই ক্লাসে আমরা মূলত সূর্য ঘড়ি নিয়েই আলোচনা করব। তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের আরফাত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। এবং আমাদের আরো একটি নতুন চ্যানেল আরফাত স্যার, তোমরা এটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমরা এখানেও ভিডিওগুলো পোস্ট করে থাকি। সুতরাং আমাদের সকল ক্লাস কিন্তু তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে গেলে পেয়ে যাবে। এখানে তোমরা তোমাদের প্রয়োজন মতো সকল ক্লাস করে আমাদেরকে অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবা তোমাদের ক্লাসটা কেমন লেগেছে, এবং বাংলাদেশের কোন জায়গা থেকে তোমরা ক্লাসটা করছো এবং তোমাদের স্কুলের নামটা একটু কষ্ট করে মেনশন করে দিও। তাহলে শিক্ষার্থীরা, আমরা প্রথম সেশন সূর্যঘড়ির শিরোনাম শুনেই বুঝতে পারছো, এই শিখন অভিজ্ঞতায় তোমাদের কাজ হবে সূর্যকে কাজে লাগিয়ে সময়ের হিসাব করা। কিন্তু সূর্যকে কাজে লাগানোর উপায় কি? সূর্যকে ঘিরে পৃথিবীর কক্ষপথ আমরা কিভাবে বুঝতে পারি? যেহেতু পৃথিবী পুরো 1 বছর ধরে সূর্যকে প্রদক্ষিণ করে, কাজেই পৃথিবীর কক্ষপথ বুঝতে চাইলে তোমাকেদেরকেও বছর জুড়ে কিছু পর্যবেক্ষণ করতে হবে। তবে শুরুতেই এই জটিল প্রশ্নের উত্তর খোঁজার আগে একটু দেখে নেওয়া যাক সূর্যের আলো পৃথিবীতে কিভাবে পড়ে। তো এই বিষয়ে তোমরা একটু কষ্ট করে পড়ে নিবে, এবং এখানে তোমাকে পতাকা স্ট্যান্ডের মাধ্যমে যে সূর্য যে চারপাশে প্রদক্ষিণ করে, দেন পতাকা স্ট্যান্ডের ছায়া নিতে বলা হয়েছে। এবং এখানে দেখো, শিক্ষকের সহযোগিতায় 5 থেকে 6 জনের দলে ভাগ হয়ে যাও। বিদ্যালয় শুরুর পর প্রতি ঘন্টায় পতাকা স্ট্যান্ডের ছায়ার কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করে এই ছক একের মধ্যে তোমাকে লিখতে বলা হয়েছে। এখানে পর্যবেক্ষণের ক্রমিক নাম্বার আছে, সময় আছে, অবশ্যই ঘন্টায় লিখতে হবে, পূর্ণ ঘন্টায়। এখানে মনে করো 10:30, 11:30 এগুলা লিখা যাবে না, জাস্ট 10টা 11টা এগুলাই লিখতে হবে। এরপর কুটির অবস্থানটা কোন দিকে বা কোথায়, এরপর কুটির ছায়ার দৈর্ঘ্যটা কত ফুট সেটা তোমাকে লিখতে হবে। তো চলো শিক্ষার্থীরা, আমরা এটা একটু ফিল আপ করে নিচ্ছি। শিক্ষার্থীরা, এই যে দেখো, আমাদের এই কাজের ধারার জন্য যে কাজগুলো প্রয়োজন: পতাকা স্ট্যান্ড অথবা একটি লম্বা কুটি যার দৈর্ঘ্য 20 ফুট খোলা মাঠে খাড়াভাবে স্থাপন করো। এরপর কুটিটি দিনভর একই জায়গায় স্থির রাখার ব্যবস্থা রাখতে হবে, অর্থাৎ নড়াচড়া করা যাবে না। বিদ্যালয় শুরুর পর প্রতি ঘন্টায় পতাকা স্ট্যান্ড বা কুটির ছায়ার কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করে এই ছকের মধ্যে আমরা লিখবো। তো এখন দেখো, এই ছকটা আমি ফিল আপ করে দিয়েছি। আমি যে কুটিটা নিয়েছি এর দৈর্ঘ্য হচ্ছে 20 ফুট, এবং পর্যবেক্ষণের ক্রমিক নাম্বারগুলো আমি এদিকে দিয়েছি। এবার দেখো, আমি কোন সময়ে আমি এই পর্যবেক্ষণটা করেছি: সকাল 8টায়, 9টায়, 10, 11, 12, 1, 2, 3, 4, অর্থাৎ 8টা থেকে বিকাল, দুপুর হবে না, এটা বিকাল 4টা পর্যন্ত হবে। এবার দেখো কুটির অবস্থান কোথায়। সকাল 8টায় কুটির অবস্থানটা ছিল, ছায়ার অবস্থানটা ছিল পশ্চিমে। আবার মনে করো সকাল 11টায় কুটির ছায়ার অবস্থান তাও পশ্চিমে, বাট দুপুর 12টায় এবং দুপুর 1টায় একটু দেখো, স্ট্যান্ডের ঠিক নিচে পশ্চিমে, আবার একটাই হচ্ছে স্ট্যান্ডের ঠিক নিচে পূর্বে। আর দুপুর 2টা থেকে বা বিকাল 4টা পর্যন্ত সবসময় কুটির ছায়ার অবস্থান হচ্ছে পূর্ব দিকে অবস্থান করেছে। এবং এখানে আমরা দেখো, কুটির ছায়ার দৈর্ঘ্য আমরা ফুটে কাউন্ট করেছি। একটাতে 34.5 ফুট, এবং মনে করো এভাবে 12 ফুট, 5 ফুট কমতে কমতে আবার বাড়া শুরু করেছে। এভাবে তোমরা পর্যবেক্ষণগুলো একটু বিভিন্ন সময় করে তোমাদের নিজ দায়িত্বে এই পর্যবেক্ষণটা করতে হবে। তো এই ছিল তোমাদের প্রথম সেশনের কাজ। এখানে আর তেমন কোনো কাজ নেই। এরপর আমরা দ্বিতীয় সেশনে চলে যাব। তার আগে তোমাদেরকে বলে রাখছি, শিক্ষার্থীরা, আমাদের একটি অনলাইন পেইড কোর্স রয়েছে। তোমরা চাইলে আমাদের এই পেইড কোর্সটি করতে পারো। গণিত এবং বিজ্ঞান আমরা পড়াই। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা চাইলে আমাদের আরফাত একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকেও বিস্তারিত জেনে নিতে পারো। আমরা আশা করছি তোমাদেরকে বেস্ট একটি সার্ভিস প্রোভাইড করব। অথবা তোমরা চাইলে এখান থেকে একটা ডেমো ক্লাস করে নিতে পারো। এই যে আমাদের আরফাত একাডেমি চ্যানেলে গিয়ে এখানে একদম শুরুতে একটা ডেমো ক্লাস আছে, এই যে এই ডেমো ক্লাসটা করে নিতে পারো, যদিও নবম শ্রেণীর, অর্থাৎ আমরা ক্লাসগুলো কিভাবে নেই। তাহলে শিক্ষার্থীরা, আমরা এর পরে যাচ্ছি। একটু দেখো, আমরা এখন দ্বিতীয় সেশনে প্রবেশ করেছি। আগের সেশনের পর্যবেক্ষণের তথ্য নিয়ে আলোচনা করে দেখো, সারাদিনে পতাকা স্ট্যান্ড বা কুটির ছায়া কিভাবে পড়ে? ছায়া কি একই জায়গায় ছিল, নাকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরে গিয়েছে? ছায়ার দৈর্ঘ্যের কোনো পরিবর্তন দেখেছো? কেন এমন ঘটনাটি ঘটেছে?
এই বিষয়ে তোমাকে অবশ্যই এই জায়গায় লিখতে হবে। তাহলে আমাদের উত্তরটা কিরকম হতে পারে সেটা আমরা এখন দিচ্ছি। আমরা একটা নমুনা উত্তর দিচ্ছি। তো এখানে আমাদের আগের সেশনের যে পর্যবেক্ষণগুলা সেগুলা ভালোভাবে তুলে ধরতে হবে। এরপর আমরা যে সারাদিন কুটি বা পতাকা স্ট্যান্ডে পর্যবেক্ষণ করেছি, এর অবস্থান, দৈর্ঘ্য এগুলা চিন্তা করেছি। এগুলার ভিত্তিতে দেন আমরা অভিভাবক, শিক্ষক, সহপাঠীর সাথে আলোচনা করে আমরা একটা নমুনা উত্তর এখানে দাঁড় করিয়েছি। সারাদিনে কুটির ছায়া তির্যকভাবে পড়ে এবং দিনের বিভিন্ন সময় ছায়ার আকার বিভিন্ন হয়, আর ছায়াটাও এক জায়গায় পড়ে না, একটু একটু করে সরে যায়। পূর্ব দিকে যখন সূর্য ওঠে তখন ছায়ার অবস্থান ঠিক পশ্চিম দিকে থাকে এবং বেশ লম্বা বা দীর্ঘ হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছায়া কিছুটা উত্তরে সরে যায় এবং দৈর্ঘ্য কমতে থাকে। মূলত সূর্য ধীরে ধীরে মাথার উপর আসতে থাকে বলে এমনটি হয়। বেলা 12টায় সূর্য যখন ঠিক মাথার উপর থাকে তখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় এবং ঠিক কুটির নিচে অবস্থান করে ছায়াটা। এরপর ছায়া পূর্ব দিকে দীর্ঘ হতে থাকে। পশ্চিমে অস্ত যাওয়ার সময় ছায়া পূর্ব দিকে বেশ দীর্ঘ হয়। ছায়ার দৈর্ঘ্যের এই পরিবর্তন এবং সরে যাওয়ার কারণ আকাশে সূর্যের অবস্থানের আপাত পরিবর্তন। মূলত আমাদের দেশে সূর্য দক্ষিণ আকাশ দিয়ে পূর্ব থেকে পশ্চিমে সরে যায় বলে এই রূপ ঘটনাটি ঘটে থাকে। তাহলে তোমরা আশা করি আনসারটা পেয়ে গেছো। এরপর আমরা আরেকটু নিচে যাচ্ছি। এখানে তোমাদের কিছু কাজ দিয়েছে। এই জিনিসগুলো একটু সূর্যঘড়ি কিভাবে বানাতে হবে সেই বিষয়ে একটা আইডিয়া অলরেডি একটা পেয়ে গেছো এবং কিভাবে পরিমাপ করতে হবে তার একটা আইডিয়া পেয়ে গেছো। যেমন এই যে কার্ডবোর্ডের মধ্যে এখানে বৃত্তাকার একটা অংশ নিয়ে কাগজ তারা কেটেছে এবং ঠিক মাঝ বরাবর একটা পেন্সিল রেখেছে। এবং এটা যেকোনো একটা আলোকউৎসের বা কোনো একটা স্কুল মাঠে এটা রেখে দিলেই দেন এই যে দেখো এই পেন্সিলটার এরকম ছায়া পড়বে। দেন সূর্য যত প্রদক্ষিণ করবে এই ছায়ার অবস্থানটা নড়াচড়া হবে। দেন ছায়ার দৈর্ঘ্যেরও পরিবর্তন হবে। এইভাবে তোমরা আশা করি একটা সূর্যঘড়ি তৈরি করতে পারো। এবং তারা এখানে বলেছে অনেকভাবে এই সূর্যঘড়ি বানানো যায়। এখানে নমুনা আকারে একটা সহজ মডেল দেওয়া হলো। তোমরা দলে ভাগ হয়ে নিজেদের সুবিধা মতো একটা মডেল বানিয়ে নিতে পারো। তো দেখো আমরা কিভাবে বানাচ্ছি। আমরা বানানোর জন্য এখানে কিছু নিলাম। গোল করে একটা কাগজ কেটে নিলাম। শক্ত হার্ডবোর্ড বা পুরোনো কার্টনের উপরের অংশ কেটে নিলেই হবে। এরকম গোল করে একটা কেটে নিলাম। এবার কেন্দ্র বরাবর একটা কাঠি বা পেন্সিল আমরা দাঁড় করালাম। এই যে দেখো এই পেন্সিলটা আমরা দাঁড় করিয়েছি। কার্ডবোর্ড সহ কাঠিটি ছাদে বা মাঠে নিরাপদ জায়গায় বা নির্বিঘ্নে সূর্যালোক যেখানে পড়ে মূলত সেখানে স্থাপন করতে হবে। ঠিক বেলা 12টায় কাগজের যে স্থানে কাঠির ছায়া পড়ে বৃত্তাকার কাগজ অংশের পরিধি বা প্রান্তের দিকে তা চিহ্নিত করো। মনে করো ঠিক 12টায় এখানে তো আসলে এক্স্যাক্টলি দেখা যাচ্ছে না। মনে করো এই জায়গায় ছায়াটি পড়েছে, এটা আমি মার্ক করে রাখলাম। একইভাবে দুপুর 1টা, দুপুর 2টা, বিকাল 3টা, বিকাল 4টা এভাবে আমি প্রত্যেকটা জায়গায় এভাবে মার্ক করে করে রাখবো। ঠিক যখন ঘড়িতে সময় হয় ঠিক তখন আমি এটা মার্ক করে করে রাখবো। এতটুকুই। এ হলো মূলত কাজটা। এবার আমাদেরকে বলা হয়েছে একটু নিচে আসলে এবার আমরা যে আগের সেশনের মধ্যে বিভিন্ন সময়ে ছায়ার দৈর্ঘ্য এবং ছায়ার অবস্থান পেয়েছিলাম সেইগুলো নিয়ে আমাদের একটা গ্রাফ এখানে ফিল আপ করতে হবে। তোমরা আশা করি সেটা দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে এবার অন্য একটা বিষয় আলোচনা করা যাক। ছায়ার অবস্থান নিয়ে তোমরা তো আলোচনা হলো, কিন্তু ছায়ার দৈর্ঘ্য কি সারাদিন একই থাকে? এটা একটা প্রশ্ন তোমাদেরকে করেছে। তো আমরা এটা অলরেডি উত্তর আহ, দেওয়ার জন্য এই যে দেখো এখানে আরেকটা বিষয়। ফার্স্ট অফ অল আমরা আগে এই জিনিসগুলো একটু দেখিনি। এই যে গ্রাফটা কিভাবে ফিল আপ করবো, এই গ্রাফটা ফিল আপ করার জন্য আমি ফার্স্ট অফ অল আমি আমার আনসার শিটটা আমি আরেকবার ওপেন করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি ক্লাস 8 সায়েন্স এই যে এখান থেকে আমি আমার আনসার শিটটা আরেকবার ওপেন করেছি। এখন কেন ওপেন করেছি সেটা এখন বুঝতে পারবা। আমাকে কিন্তু ডাটা শিটটা লাগবে। স্যার আমার ফার্স্ট সেশনের এই যেটা হচ্ছে স্যার ডাটা শিট। এবার দেখো আমি কিভাবে আমার আনসারটা এই গ্রাফের মধ্যে স্থাপন করছি। সেক্ষেত্রে এখানে তোমরা একটু লক্ষ্য করো সংগৃহীত যে ছায়ার দৈর্ঘ্য পর্যবেক্ষণ তথ্যে গ্রাফে পর্যবেক্ষণের যে তথ্য গ্রাফ কাগজে স্থাপন করলে নিচের লেখচিত্রটি পাওয়া যায়। এটা কিভাবে পেয়েছি সেটা একটু দেখো। স্যার আমরা জুম আউট করছি। এই যে নিচে এক্স অক্ষ বরাবর আমরা শুধুমাত্র সময়গুলা বসিয়েছি। যেমন আমাদের যে টাইমটা স্টার্ট ছিল সেটা সকাল 8টা থেকে একেবারে বিকাল 4টা পর্যন্ত ছিল। তা আমরা প্রত্যেকটা পয়েন্টে 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা পর্যন্ত বসিয়ে দিয়েছি। আর আমাদের উভয় অক্ষ অর্থাৎ উলম্ব বরাবর যেটা ছিল সেটা হচ্ছে স্যার ছায়ার দৈর্ঘ্য। তা আমাদের ছায়ার দৈর্ঘ্য আশা করি এখানে 34.5 ফুট, সর্বনিম্ন আমি হাফ ফুট বা 0.5 ফুট দেখতে পাচ্ছি।
তো এই হিসেবে আমি গ্রাফের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে যেমন 5, 10, 15, 20, 25, 30, 35 করে করে বসাচ্ছি। এবার লক্ষ্য করে দেখো স্যার, আমার সময় যখন তোমার সময় যখন 8টা বাজে, তখন আমার ছায়ার দৈর্ঘ্যটা কোন জায়গায় একটু দেখো। 8টায় 34.5 ফুট। তাহলে আমি এখানে দেখো এই কাজটা করছি। এই যে দেখো 8টায় আমার ছায়ার দৈর্ঘ্যটা, আমি একটু জুম আউট করি, জুম ইন করি যাতে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ। তাহলে এই যে 8টায় আমার ছায়ার দৈর্ঘ্য ঠিক 34.5 ফুট আমি দিয়েছি ফোঁটা। এরপর পরেরটা দেখো স্যার, যখন সময় 9টা, তখন আমার ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 20 ফুট। তাহলে এই যে 9টা, 9 এর বরাবর এই যে 20-এর মধ্যে আমি একটা ফুটো দিয়েছি বা পয়েন্ট দিয়েছি। এরপরে সময় যখন মনে করো দুপুর 12টা, তখন শুধুমাত্র আধা ফুট বা হাফ ফুট। তাহলে এই যে সময় যখন 12টা, তখন এখান থেকে এতটুকু পর্যন্ত যদি 5 ফুট হয়, তাহলে জাস্ট 1 ফুটের অর্ধেকের মধ্যে আমি একটা পয়েন্ট দিয়েছি। এভাবেই আস্তে আস্তে দিব। এরপর মনে করো সময় যখন 4টা, তখন আমার ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 33 ফুট। তাহলে এই যে সময় যখন 4টা, তখন এই যে 33 বরাবর আমি একটা পয়েন্ট দিয়েছি। ভালো করে দেখো, এটা হচ্ছে স্যার 35-এর পয়েন্ট, বাট আমি এই যে 33 বরাবর আমি আমার পয়েন্টটা দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা পয়েন্ট দেওয়ার পর এগুলাকে গ্রাফের মধ্যে, তারপর আমি একটা স্কেল দিয়ে এগুলাকে যোগ করে দিব। তখন আশা করি তোমাদের এরকম একটি গ্রাফ তোমরা পাবে বলে আমার বিশ্বাস। বিষয়টা একদম সহজ। জাস্ট গ্রাফটা একটু দেখো, দেন এভাবে আমি এখানে যেভাবে এঁকে দিয়েছি ঠিক সেভাবে তোমরা এঁকে নিবা। আমি জাস্ট একটু মুছে দিচ্ছি যাতে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ। ঠিক আছে শিক্ষার্থীরা? এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে লেখচিত্রের আকার কেমন দাঁড়িয়েছে, ছায়ার দৈর্ঘ্যর এই পার্থক্যের কারণ কি, দলে আলোচনা করে আমাকে লিখতে বলেছে। অর্থাৎ এই যে দেখো, আহ এই যে এই অংশটা এখন আমরা লিখব। অলরেডি এইগুলা কিন্তু আমরা অলরেডি সলভ করে নিয়েছি। এই যে এক্স অক্ষ বরাবর তারা সময় বসিয়ে দিতে বলা হয়েছে, ওয়াই অক্ষ বরাবর ছায়ার দৈর্ঘ্য বসিয়ে প্রাপ্ত বিন্দুগুলো সংযুক্ত করে একটা রেখাচিত্র বা লেখচিত্র রাখতে বলেছিল। এই অংশগুলো কিন্তু আমাদের অলরেডি শেষ। এখন আমরা এই অংশটার উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। সেক্ষেত্রে দেখো, আমাদের রেখার আকার সম্পর্কে বলা হয়েছে এই কাজের দ্বারাই। ছায়ার দৈর্ঘ্যের পার্থক্যের কারণ লেখচিত্র থেকে বোঝার চেষ্টা এবং আলোচনার ভিত্তিতে আমার নমুনা উত্তরটা আমি এখন দিচ্ছি। দেখো, রেখাচিত্রের আকার অনেকটা উপবৃত্তাকার। উপবৃত্তাকার মানে তোমরা বুঝতে পারছো, এই যে জাস্ট এক মানে এগুলো হচ্ছে উপবৃত্তাকার আকার, এই যে, অথবা এটাও উপবৃত্তাকার আকার। ঠিক আছে, প্যারাবোলা। দেখো, ছায়ার দৈর্ঘ্যের এই পরিবর্তনের কারণ বক্রতল বিশিষ্ট পৃথিবী পৃষ্ঠে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য। গোলাকার পৃথিবী পশ্চিম থেকে পূর্বের দিকে নিজ অক্ষে ঘূর্ণনের ফলে পূর্ব দিগন্তে প্রথম সূর্য দেখা যায়। ধীরে ধীরে স্থানটি সূর্যের সাথে লম্ব অবস্থানে আসে, অতঃপর পশ্চিম দিগন্তে অস্ত যায়। দিনের আলোয় কুটির ছায়ার দৈর্ঘ্যের পরিবর্তন দেখলে আমরা বুঝতে পারি, সকালে যখন পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে, ফলে ছায়া পশ্চিম দিকে দীর্ঘ হয়। ধীরে ধীরে সূর্য দুপুর 12টায় মাথার উপর অবস্থান করে। এ সময় ছায়া সবচেয়ে ছোট এবং পশ্চিম দিগন্তের দিকে সূর্য যেতে থাকলে ছায়া ক্রমান্বয়ে পূর্ব দিকে দীর্ঘ হয়। এই থেকে বোঝা যায়, পৃথিবী পৃষ্ঠের বক্রতা এবং ঘূর্ণনের কারণে আকাশে সূর্যের অবস্থান একই রকম থাকে না, ফলে ছায়ার দৈর্ঘ্য পরিবর্তন হয়। কিন্তু পৃথিবী পুরাপুরি গোলাকার নয় বলে গ্রাফ কাগজে ছায়ার দৈর্ঘ্য পরিবর্তন পুরাপুরি বৃত্তাকার নয়। অর্থাৎ আমরা পূর্বে যেগুলো মূলত আলোচনা করেছি, এখানেও মূলত সেম ওইগুলা এখানে বলা হয়েছে। এখানে তেমন কোনো পার্থক্য নাই। ওই যে ছায়ার দৈর্ঘ্য সকাল থেকে একদম একদম সর্বোচ্চ থেকে আস্তে আস্তে কমতে থাকে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, ছায়ার দৈর্ঘ্য মনে করো একদম সকালে, মনে করো সকালের দিকে সবচেয়ে সবচেয়ে দীর্ঘ হয়, দেন আস্তে আস্তে কমতে থাকে, দেন আবার বাড়তে থাকে। অর্থাৎ সকাল থেকে যত দুপুর ঘনিয়ে আসবে ছায়ার দৈর্ঘ্য তত কমবে, আবার দুপুর থেকে যত সন্ধ্যা ঘনিয়ে আসবে ছায়ার দৈর্ঘ্য তত বাড়বে। ওই জিনিসটা হচ্ছে পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, যার কারণে, এবং পৃথিবীর পৃষ্ঠের যে বক্রতা এবং পতন কোণের কারণেই মূলত এই কাহিনীটা ঘটে। এরপর আসো, আমাদের পরবর্তীতে এখানে বলা হয়েছে, প্রয়োজন হলে খাতায় সূর্য ও পৃথিবীর অবস্থান এঁকে নিজেদের যুক্তিগুলো যাচাই করো। আমাকে খাতায় সূর্য এবং পৃথিবীর অবস্থানটা এঁকে এই বিষয়টা আরেকটু পাকাপোক্ত করতে বলা হয়েছে। তো দেখো, আমি এখানে পৃথিবী এবং সূর্যের অবস্থান ছবি এঁকে ছায়ার দৈর্ঘ্যের যে একটা কারণগুলো আমি এখানে জাস্টিফাই করছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমি সূর্য কল্পনা করলাম এবং এটাকে পৃথিবী। তো যেহেতু এই অংশের মধ্যে ব্ল্যাক বা কালো, এটা হচ্ছে রাত্রি বা একদম রাত বা মধ্যরাত্রি। আর এই বরাবর ঠিক মাঝ বরাবর আমি সন্ধ্যা, এবং এটাকে আমি সন্ধ্যা ধরলাম।
আর এটাকে আমি প্রবাদ ধরলাম। প্রবাদ মানে সকাল, অর্থাৎ সকাল থেকে আস্তে আস্তে পৃথিবীটা ঘুরে ঘুরে সন্ধ্যা হয়ে গেছে এবং এই জিনিসটা আবার ঘুরতে থাকবে, অর্থাৎ সন্ধ্যা এদিক থেকে ঘুরে প্রভাতে চলে আসবে, আবার প্রভাত সন্ধ্যায় চলে যাবে। মূলত এই কাহিনীটা ঘটবে। তো এটা হচ্ছে মধ্যরাত্রি একদম আর মিডলে, আর একদম মিডলে এটা হচ্ছে স্যার মধ্যাহ্ন অর্থাৎ দুপুর। তো এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। পৃথিবী ও সূর্যের অবস্থানের প্রেক্ষিতে আমরা অলরেডি বুঝতে পারছি কেন ছায়ার দৈর্ঘ্যটা এরকম হবে। তো একদম প্রভাতের দিকে ছায়ার দৈর্ঘ্য একদম বাড়া থেকে কমতে থাকে। এরপর আবার এই জায়গায় এসে ছায়ার দৈর্ঘ্য বাড়তে থাকে। তো এই জিনিসগুলো আশা করি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের ক্লাসগুলো করছো, অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে। আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবা, বন্ধুদেরকে মেনশন করবা, বন্ধুদেরকে ইনভাইট করবা আমাদের ফেসবুক পেজটিতে। আর অবশ্যই আজকের এই ক্লাসের সমস্ত নোটস তোমরা আলফাত একাডেমির ফেসবুক গ্রুপটিতে সাবমিট করবা। এখানে অসংখ্য স্টুডেন্টস তাদের নোটসগুলো সাবমিট করে, তোমরা চাইলে সেই নোটসগুলো ইউজ করতে পারো, অথবা তোমরা চাইলে নিজেদের পরীক্ষিত অভিজ্ঞতা সম্পন্ন নোটসগুলো শেয়ার করতে পারো, যাতে সকল স্টুডেন্টসরা উপকৃত হয়। আশা করি ভালো একটা কমিউনিটির মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা তোমাদের এই যে তৃতীয় সেশন থেকে শুরু করব। আশা করি তোমরা সবাই আমাদের সাথে যুক্ত থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। হাফেজ।